আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই কেন ভয়ঙ্কর সব দানবের গল্প খুঁজে পাওয়া যায়? এই গল্পগুলো কিন্তু শুধু আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং এর আড়ালে লুকিয়ে থাকে আমাদের সমাজেরই কিছু গভীর সত্য। চলুন আজ সেই সত্যগুলোই খুঁজে বের করা যাক। তো আসল প্রশ্নটা হলো, আমরা দানব তৈরি করি কেন? নিছক ভয় পাওয়ার আনন্দের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা দুটি একদম ভিন্ন সংস্কৃতির দুটি ভয়ঙ্কর কিংবদন্তির গভীরে ডুব দেব। আমাদের প্রথম চরিত্র আসছে মধ্য ইউরোপের বরফ ঢাকা পাহাড় থেকে। ভাবুন তো, ক্রিসমাসের মতো একটা আনন্দের উৎসবেও লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর ছায়া। হ্যাঁ, আমি ক্র্যাম্পাসের কথা বলছি, যাকে বলা যেতে পারে স্যান্টা ক্লজের এক্কেবারে উল্টোপিঠ। ব্যাপারটা বেশ মজার, তাই না? একদিকে আছেন সেন্ট নিকলাস, যিনি ভালো বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসেন, আর অন্যদিকে আছে ক্র্যাম্পাস, যে দুষ্ট বাচ্চাদের শাস্তি দেওয়ার জন্য তৈরি থাকে। লোককথার এই ভারসাম্যটা কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয়, যেন প্রত্যেক ভালো জিনিসের বিপরীতে একটা খারাপ দিক থাকতেই হবে। ক্র্যাম্পাস নামটা এসেছে একটা জার্মান শব্দ ক্র্যাম্পেন থেকে, যার মানে হল থাবা। মানে নামটার মধ্যে কিন্তু এর হিংস্রতার একটা ইঙ্গিত দেওয়া আছে, যেন তার পরিচয়টা তার নামেই লেখা। একবার কল্পনা করার চেষ্টা করুন তো, ছাগলের মতো বড় বড় শিং, লম্বা একটা জিভ প্রায় মাটি ছুঁয়ে যাচ্ছে, আর হাতে আছে শেকল আর ঘণ্টা। এই ভয়ঙ্কর বর্ণনাগুলি কিন্তু যুগের পর যুগ ধরে বাচ্চাদের মনে ভয় ঢুকিয়ে তাদের নিয়ম মানতে বাধ্য করেছে। যেমন ধরুন হান্সের গল্পটা। বলা হয় ১৬২৭ সালের এক ক্র্যাম্পাস নাইটে হান্স নামের এক ছেলে নিয়ম ভেঙেছিল, আর তারপর সে চিরদিনের জন্য হারিয়ে যায়। লোকে বলে বরফের উপর শুধু তার পায়ের ছাপের পাশে আরও একটা অদ্ভুত পায়ের ছাপ দেখা গিয়েছিল। বোঝাই যাচ্ছে এই ধরনের গল্পগুলো কেন বলা হতো। বাচ্চাদের অনুশাসনে রাখার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? আচ্ছা, ইউরোপের বরফ থেকে এবার সোজা চলে যাব ফিলিপিন্সের উষ্ণ আবহাওয়ায়। এখানকার কিংবদন্তি আমাদের দেখাবে যে ভয় জাগানোর পদ্ধতি কত রকম হতে পারে। যে দানবের কথা আমরা এখন বলবো তার নাম মানানাঙ্গাল। উফ, শুধু এই একটা লাইনেই তো শরীরের ভেতর কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা এমন এক প্রাণী যা আমাদের শরীর সম্পর্কে সাধারণ ধারণাকেই ভেঙে দেয়। একেই বলে বডি হরর। এর রূপান্তরের প্রক্রিয়াটা যে কি বিভৎস! বাবুন, রাতের অন্ধকারে একজন সাধারণ মহিলা নিজের শরীরকে দুই টুকরো করে ফেলছে। তার শরীরের ওপরের অংশ ডানা মেলে আকাশে উড়ছে শিকারের খোঁজে, আর নিচের অংশটা এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। এর চেয়ে ভয়ঙ্কর কল্পনা করাও কঠিন। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল, মানানাঙ্গাল কাদের শিকার করে? গর্ভবতী মহিলা, অনাগত শিশু আর নবজাতক। মানে এর লক্ষ্য শুধু কাউকে মারা নয়, বরং একটা প্রজন্মকেই শেষ করে দেওয়া। এটা যে কোনো সমাজের জন্য একটা চরম আতঙ্কের বিষয়। যেমন মারিয়ার গল্পটা। বলা হয় সে যখন তার ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, তখন জানালার একটা ছোট্ট ফাঁক দিয়ে লম্বা একটা জিভ ঢুকে তার গর্ভের সন্তানকে কেড়ে নেয়। এই গল্পগুলো আমাদের এটাই বোঝায় যে বিপদ যে কোনো জায়গা থেকে আসতে পারে, এমনকি নিজের সবচেয়ে নিরাপদ জায়গাতেও। তো এই যে এত ভয়ঙ্কর সব গল্প আমরা শুনলাম, এগুলোর কি শুধু ভয় দেখানোই কাজ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? চলুন এবার সেই রহস্যটাই ভেদ করা যাক। আমাদের এখন এই প্রশ্নটা করতেই হবে, এই ভয়ঙ্কর গল্পগুলো কি শুধুই মানুষের কল্পনা, নাকি এগুলো সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা এক একটা হাতিয়ার ছিল? আসুন দেখি এর আড়ালে কি লুকিয়ে আছে। ক্র্যাম্পাসের ব্যাপারটা তো বেশ সোজাসাপটা। এটা ছিল বলতে পারেন বাবা মায়েদের একটা ব্রহ্মাস্ত্র। যখন মিষ্টি কথায় কাজ হতো না, তখন ক্র্যাম্পাসের ভয় দেখিয়েই বাচ্চাদের লাইনে আনা হতো। এটা ছিল পারিবারিক স্তরে সামাজিক নিয়ন্ত্রণের একটা দারুণ পদ্ধতি। কিন্তু মানানাঙ্গালের গল্পটা এখানেই অন্যরকম। এর শিকড় অনেক গভীরে, যা শুধু পারিবারিক শাসন নয়, বরং তার চেয়েও বড় কিছুকে নির্দেশ করে। এর পেছনে থাকতে পারে এক জটিল রাজনৈতিক উদ্দেশ্য। এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। স্প্যানিশরা ফিলিপিন্সে আসার আগে সমাজে বাবাইলান নামের মহিলারা খুব সম্মানীয় ছিলেন। তারা ছিলেন আধ্যাত্মিক নেত্রী, কিন্তু স্প্যানিশ উপনিবেশ স্থাপনকারীরা এই নারী শক্তিকে তাদের জন্য হুমকি মনে করে। তাই তারা
মানানাঙ্গালের মতো স্থানীয় কিংবদন্তিকে ব্যবহার করে বাবাইলানদের ডাইনি হিসেবে প্রচার করতে শুরু করে। উদ্দেশ্য ছিল একটাই, নারী নেতৃত্বকে ধ্বংস করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করা। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুটি দানবের গল্প আসলে তাদের নিজ নিজ সমাজের ভয় এবং ক্ষমতার লড়াইকে আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে। চলুন শেষ স্লাইডগুলোতে এই বিষয়টাকে আরও স্পষ্টভাবে দেখে নিই। এক কথায় বলতে গেলে ক্র্যাম্পেস ছিল ঘরের মধ্যে অনুশাসন তৈরির একটা টুল, মানে একটা পারিবারিক উপায়, আর মানানাগল ছিল একটা গোটা সংস্কৃতিকে দাবিয়ে রাখার অস্ত্র, একটা ঔপনিবেশিক উপায়। দুটোই নিয়ন্ত্রণের গল্প, কিন্তু তাদের কাজের ক্ষেত্র আর উদ্দেশ্য ছিল একদমই আলাদা। পরিশেষে এই গল্পগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমরা যে দানবদের তৈরি করি তারা শুধু অন্ধকারের জীব নয়, তারা আমাদের সমাজেরই একটা প্রতিচ্ছবি। তারা আমাদের ভয়, আমাদের মূল্যবোধ আর ক্ষমতা ধরে রাখার কৌশলগুলোকেই তুলে ধরে। তাই শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, ক্র্যাম্পাস বা মানানাঙ্গালের যুগ হয়তো শেষ, কিন্তু নিয়ন্ত্রণের জন্য গল্প বলার প্রবণতা কি শেষ হয়েছে? ভেবে দেখুন তো, আজকের দিনে আমরা একে অপরকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোন নতুন দানবের গল্প তৈরি করছি।